বাবা, বিশ্বাস করো, উনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি জানি আমি অতীতে এমন কোনো কাজ করিনি যার কারণে তুমি আমায় বিশ্বাস করতে পারো, কিন্তু বিশ্বাস করতে হবে তোমায় আমাকে এবার। আচ্ছা তুমি বলো, আমি কি এতটাই পাগল যেখানে আমি জানি আমার কোনো যাওয়ার জায়গা নেই সেখানে আমি মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে আসবো? আমি তো শুধু চাইছিলাম কোনো মতে সংসারটা টিকে যাক। নিপার কানে নাফিসার কথাটা গেল। নাফিসার দিকে তেড়ে যেতে যেতে আবারও হুঙ্কার দিয়ে বললেন, আর একটা আমার নামে আজে বাজে কথা বললে আমি কিন্তু তোর অসুস্থতার তোয়াক্কা করব না নাফিসা। ঠাস করে একটা চল লাগিয়ে। ভদ্রমহিলাকে নিজের কথা সম্পূর্ণ করতে না দিয়ে আকবর সাহেব গম্ভীর গলায় ওনাকে উদ্দেশ্য করে বললেন, মুখের ভাষা সংশোধন করুন। আমি কিছু বলছি না, এর জন্য এমনটা ভাববেন না যে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা আমি বুঝতে পারছি না। নাফিসা যেমনই হোক না কেন, আমি খুব ভালো করে জানি ও এতটা বোকা নয় যে অন্যকে ফাঁসানোর জন্য নিজের জীবন হুমকির মুখে দাঁড় করাবে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি? এই প্রসঙ্গে আমি আপনার সাথে কথা বলতে চাই না। আপনার কথায় কোনো যুক্তি থাকে না। আমি আপনার মতো ঝগড়া পারদর্শী নই। আমি কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত কথা বাড়াতে চাই না। আমি দু চারটা কথা বলবো, সেটা আমার ভাইয়ের সাথে, আর তারপরে বলবো সোহানের সাথে। সোহানের সাথে কি কথা বলবে? ও চায় না তোমার মেয়েকে। সব তো আর ইচ্ছে মতো হয় না, তাই না? বিয়েটা আপনি কিংবা আপনার ছেলে খেলা ভাবলেই তো হয় না। আমার মেয়ে নিরপরাধী নয়। ও যে কত বড় পাপী সেটা আমি প্রত্যেক পদে পদে ওকে বুঝিয়েছি। কিন্তু তার মানে আপনি এইটা প্রমাণ করতে পারবেন না যে আপনার ছেলে নিরপরাধ। আমি আপনার সাথে কোনো কথা বাড়াতে চাই না। দয়া করে আমাকে রাগাবেন না। আপনি খুব ভালো করে জানেন আমি আকবর খান কখনো কোনো অনৈতিক কথা বলি না, সেটা হোক আমার মেয়ে কিংবা পরের ছেলে। নিপা আরও কিছু বলে উঠতে ধরল, তবে তার আগেই হিমেল আকবর সাহেবকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি কি কিছু বলতে পারি? আকবর সাহেব মাথা নাড়িয়ে হিমেলের কথার সম্মতি জানিয়ে বললেন, নিশ্চয়ই বাবা, বলো। বাবা, আপনার মনে নেই কিছুদিন আগে এলাকায় চোরের উপদ্রব বেশি হয়েছিল? আকবর সাহেব একটু ভেবে বললেন, হ্যাঁ, হয়েছিল তো। তো আপনার এটা মনে নেই? তারপরে আমি, নাফিস, আপনি মিলে বাড়ির সামনে একটা সিসি ক্যামেরা লাগালাম। আমার কাছে ফুটেজটা আছে। ওটা দেখলেই তো সব ক্লিয়ার হয়ে যায়, তাই না? নাফিসার কথা মতোই ভদ্রমহিলা ওকে ঘাড় ধাক্কা দিয়ে নাকি একদম উঠানে ফেলেছিল। তাহলে তো সবটা স্পষ্টই দেখা যাবে। হিমেলের কথাটা শুনে মারুফা কিছু বলে উঠতে ধরলে হিমেল সেটা বুঝতে পারল। তড়ি ঘড়ি করে ওনাকে থামিয়ে দিয়ে বলে উঠল, মা, আগেই আর ঝগড়াঝাটির কিছু দরকার নেই। আগে আমরা ফুটেজটা দেখি। কি বলেন নাফিসা? নাফিসা কেঁদে উঠে বলল, হ্যাঁ, আপনি ফুটেজটা দেখান। এই মহিলা আমাকে চড় মারার জন্য হাতও তুলেছিল। আমি সত্যি বলছি ভাইয়া, উনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তুমি যেহেতু এতটা নিশ্চিত, তাই আমি তোমার কথা বিশ্বাস করলাম। তাহলে বাবা, এখানে আর অত সব ফুটেজ দেখে সময় নষ্ট করার দরকার নেই। আমার এক বন্ধু পুলিশে জব করে, আমি সরাসরি ওর কাছে ফুটেজটা পাঠিয়ে দিই। বলি যেন বধূ নির্যাতনের কেস করে দেয়। হিমেল এবারে নিপার দিকে তাকিয়ে বলল, বড় আম্মু বলে রাখার ইচ্ছে আপনাকে নেই। যাই হোক, তেমন কিছু হবে না আপনার সাথে। শুধু পুলিশ এসে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। এমনও হতে পারে বিদেশ থেকে হয়তো আপনার ছেলেকেও আনার ব্যবস্থা করা হবে। আপনার মেয়ে জামাই সরকারি চাকরি করে না, কেসটায় ওনার নামও অন্তর্ভুক্ত করব। তারপর দেখবেন ওনার চাকরিতে কত সমস্যা হয়। আমি হিমেল যখন একবার এই ব্যাপারটাতে নেমেছি, তখন আপনাদেরকে একদম খোল খাইয়ে ছাড়ব। কথাটা মাথায় রাখবেন। আমার মাথা অত্যন্ত গরম করে দিয়েছেন আপনি। ভয় নীলবর্ণ ধারণ করল নিপার মুখটা। এই ফুটেজের কথা উনি তো জানতেন না, তবে এসব করল কারা? ওনার মুখের ভয় আর আতঙ্ক দেখে সবার কাছে যেন সব কিছু স্পষ্ট হয়ে উঠল। এক কোনায় দাঁড়িয়ে নয়নতারা আর নাফিসা ঠোঁট টিপে শুধু হাসছে, আর মারুফা শুধু অবুঝের মতো এদিক ওদিক তাকাচ্ছে। কিছু বুঝে উঠতে পারছেন না তিনি। ওনার মতন একই অবস্থা সুপ্তিরও, তবে সুপ্তি আজ নিজের মুখটা বন্ধ রেখেছে। এদিকে নাফিসা যখন বুঝল পুরো সমর্থন ওর পক্ষে, তখন নিজেই নিপাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এখনো স্বীকার করবেন না? প্রমাণ আছে কিন্তু আমাদের কাছে। আমি সত্যি বলছি, যদি আপনাদের নামে কেস না করেছি তবে আমার নামও নাফিসা না। নিপা এবারে একটু নরম গলায় নাফিসাকে উদ্দেশ্য করে বলল, ভুল তোরও ছিল, ভুল কিছু আমারও ছিল। যাই হোক সেসব কথা এখন বাদ দে, চল বাড়ি চল। নাফিসা ঝাঁঝালো গলায় বলল, যাব না।
একবার যখন বলেছি যে কেস করব, তখন কেস করবই। আপনি এতটাই ভয়ঙ্কর একজন মহিলা যে এখন অবধি আপনি স্বীকার করেননি নিজের মুখে যে আপনি মিথ্যে বলছেন এতটা সময় যাবৎ। নিপা বুঝল আবহাওয়া খারাপ। সরাসরি এবার আকবর সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আকবর, তুমি কি চাইবে? এই বুড়ো বয়সে আমাদের এইসব পুলিশি কারবারে জড়াতে? তোমার বড় ভাই ভাবিকে পুলিশ ধরে নিয়ে যাবে, সেসব দেখতে তোমার ভালো লাগবে? আকবর সাহেব ভ্রু কুঁচকে বললেন, কেন ভাবি, আপনি তো বললেন আপনি কোনো অপরাধ করেননি, তাহলে পুলিশ আপনাকে ধরবে কেন? নিপা মিনমিনে গলায় বলল, ভুল হয়ে গিয়েছিল, জানোই তো রাগের মাথায় মানুষ কত কিছু করে ফেলে। বাদ দাও না সেসব কথা, নিজের মাঝে এত ঝামেলা করে কি লাভ? তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি নাফিসাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন, ওর ওপর মানসিক নির্যাতন করেছেন, দিনের পর দিন গায়ে হাত তোলাও চেষ্টা করেছেন। স্বীকার করুন, তবে তো ক্ষমা করার কথা ভাববো। আকবর সাহেবের কথার প্রেক্ষিতে নিপা বুঝলেন যে ওনার স্বীকার না করে কোনো লাভ নেই। কেননা এখন যদি উনি এই কাজটা না করেন তবে পরে পরিবারের সবার কাছে বেশ ভালোই ঝাড়ি খাবেন। কেননা উনি যে নাফিসাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এই কথাটা না জেনে ওনার স্বামী আর না জানে ওনার ছেলে মেয়ে। আচ্ছা নাও, স্বীকার করলাম আমি করেছি এই কাজগুলো, এবারে তো ভুলে যাও। নাফিস আর হিমেল শব্দ করে হেসে উঠল। ওদের হাসিটা ঠিক সহ্য হলো না নিপার, যেন গায়ে আগুন ধরিয়ে দিল। নিপা সেখানে অপমানের চোটে আর দাঁড়িয়েই থাকতে পারলেন না। হন হন করে বাড়ি থেকে বের হয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। উনি সেখান থেকে চলে যেতেই মারুফা অবুঝের ন্যায় হিমেলকে উদ্দেশ্য করে বললেন, বাবা, এসব কবে লাগালেই? ঘরে ক্যামেরা কই? আমি তো কিছুই জানতাম না। হিমেল এবারে আফসোসের সুরে বলল, আপনি বড্ড সাদাসিধে মা। আপনি এত ভালো মনের জন্য তারাও এমন হয়েছে। লাগাইনি তো কোনো সিসি ক্যামেরা, আমরা এমনি ভয় দেখালাম আর উনিও ভয় পেয়ে গেলেন। এসব সিনেমা দেখে শেখা বুদ্ধি। তবে একটু হলেই তো আপনি আমার বুদ্ধির পরোটা বাজিয়ে দিচ্ছিলেন। বিস্ময়ে মারুফার মুখ হা হয়ে গেল। এই জন্য উনি খুঁজে পাচ্ছিলেন না যে বাড়িতে কবে ক্যামেরা লাগানো হয়েছে। তবে সে যাই হোক, ওনার জামাইরে বুদ্ধিতে সব সমস্যার সমাধানটা তো হলো। দুদিন পরে কাউকে কোনো আগাম বার্তা না দিয়ে হঠাৎ করে দেশে সোহান ফিরল। ওকে দেখে প্রত্যেকটা মানুষ চমকে গেছে। কেউই জানতো না সোহান দেশে ফিরেছে, এমনকি সোহানের মাও না। নয়নতারা তখনও ওর বাবার বাড়িতেই ছিল। হঠাৎ করে সোহানের আগমনের কারণ জানা ছিল না। তবে নাফিসা এখন নিজের শ্বশুর বাড়িতে ফিরে গিয়েছে। সে যাই হোক, সোহানের দেশে ফেরার কারণ কিংবা কি করে সব ঝামেলার নিষ্পত্তি হয়ে নাফিসা আবার নিজের শ্বশুর বাড়িতে ফিরে গেল সেসব কথায় পরে আসা যাক। এখন আলোচনা করা যাক এলাকার সব থেকে চাঞ্চল্যপূর্ণ ঘটনা সম্পর্কে। দিনটা শুক্রবার। হিমেলের আজ অফিস নেই। সারা দিন বাড়িতে বসে বসে কাটালেও সন্ধ্যের দিকে হঠাৎ করে নাফিস কোথা থেকে যেন এসে সরাসরি এলো নয়নতারাদের ঘরে। নয়নতারা আর হিমেল দুজনেই তখন বিশ্রাম নিচ্ছে। নাফিস অনুমতি নিয়ে ভিতরে ঢুকে ব্যস্ত গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি চলো হিমেল, এক জায়গায় যেতে হবে। হিমেল বলল, কোথায় যাব? আরে চলোই তো আগে, গ্যারেন্টি দিচ্ছি ভালোই লাগবে তোমার। অন্তত বাড়িতে চুপচাপ বসে থাকার থেকে তো ভালো লাগবে। হিমেল আর কোনো কথা বলল না। বাড়িতে লুঙ্গি আর টি শার্ট পরেছিল। এটা পরে তো আর শ্বশুরবাড়ির এলাকায় বেরোনো যায় না, তাও যেখানে নাফিস নিয়ে যাচ্ছে। তাই চট জলদি প্যান্ট আর শার্টটা পরে নিল। হাতে ঘড়ি পরতে ধরলে নাফিস বিরক্তিকর গলায় বলল, তোমার কি মনে হয় তোমাকে আমি পাত্রী দেখাতে নিয়ে যাচ্ছি যে এত সাজগোজ করছো? তোমার বোন বাড়িতে, তোমার এত সাজগোজ করে বাইরে যাওয়ার কি আছে? হিমেল ভ্রু কুচকে মৃদু বিরক্তিকর গলায় বলল, আমি কি একবারও তোমাকে বলেছি যে আমি পাত্রী দেখতে যাব? আমার জন্য আমার তারাই যথেষ্ট। অযথা আমার সুখের সংসারে একদম আগুন লাগাতে আসবে না। আর আমি এমনিতেই সুন্দর, সাজগোজের প্রয়োজন নেই। ওদের এত আজে বাজে কথাবার্তায় বিছানায় শুয়ে থাকা নয়নতারা বিরক্তিকর গলায় বলল, তোমরা দুজনে বেরিয়ে যাও তো ঘর থেকে, ঘুমোবো আমি। এত কথা সহ্য হচ্ছে না আমার। দুজনের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। নয়নতারা আগে এভাবে বলতো না, তবে আজকাল হঠাৎ এমন কথা বলে ফেলে, নিশ্চয়ই মুড সুইং হয়। হিমেলও তাই মেনে নেয় চুপচাপ, আর একটা কথাও বলল না। নাফিসকে নিয়ে বেরিয়ে পড়ল। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হিমেলদের 20 মিনিটের মতন সময় লাগলো। বেশ একটা বড় উঠোনের সামনে এসে নাফিস বাইক থামালো। উঠোনে মানুষজন জড়ো হয়ে আছে। আবার এদিকে হিমেলের কানে একটা মেয়ে মানুষের কান্নার আওয়াজ এলো।
আবার একটা পুরুষালী হা হুতাশ করতে থাকা গলাও ভেসে এলো। পুরুষালী কণ্ঠটা হিমেলের একটু চেনা চেনা লাগলো। বাইক থেকে নেমে প্রশ্নাত্মক গলায় নাফিসকে উদ্দেশ্য করে বলল, এটা কোন গেঞ্জামের মাঝে নিয়ে এলে আমায়? নাফিস বাইকটা দাঁড় করিয়ে হেসে বলল, একটু সামনে এগিয়ে চলো, তাহলে বুঝতে পারবে। দুজনে একটু সামনের দিকে এগিয়ে গেল। হিমেল দেখল একটা উঠোনের একটা ঘরের দরজার সামনে বোরখা নিকাব পরা এক মেয়ে বসে থেকে কাঁদছে। তবে সেই মেয়েকে চোখে পড়ার আগে হিমেলের চোখ পড়ল উঠোনে মাটির উপরে বসে হা হুতাশ করতে থাকা এক ব্যক্তির উপরে। ব্যক্তিটাকে চিনতে হিমেলের এক মুহূর্তও দেরি হলো না। দেখল জবরুল কপাল চাপড়াচ্ছে আর কী সব আবোল তাবোল বকে যাচ্ছে। প্রথম পর্যায়ে হিমেলের মাথায় কিছুই ঢুকলো না, ঘটনা কি কিছুই বুঝতে পারল না। ফলস্বরূপ নাফিসকে বলল, কি হয়েছে এখানে? এ কাঁদছে কেন? জবরুলের যে বউ পালিয়ে গিয়েছিল নিজের প্রেমিকের সাথে, সে আবার ফিরে এসেছে আজ দুপুরের দিকে। সেই দিন দেখলাম ওর বউ পালিয়ে যাওয়ার পর তুমি খুব মজা পাচ্ছিলে, তাই আজ আরেকটু মজা পাওয়ানোর জন্য নিয়ে এলাম। ভাবলাম তোমার ভালো লাগবে। নাফিসের মুখ থেকে কথাগুলো শুনতেই হিমেলের মুখ ফসকে হেসে ফেলল। হিমেল মুখ ফসকে হেসে ফেলল। হাসার ইচ্ছে ছিল না, ওর হাসির একটু শব্দও হলো। উপস্থিত অনেকের দৃষ্টি হিমেলের উপরে পড়ল, সেই সাথে দৃষ্টি পড়ল জবরুলেরও। হিমেলকে দেখতেই মুহূর্তের মাঝে জবরুলের অসহায় মুখটাতে কেমন যেন রাগ ফুটে উঠল। রাগান্বিত গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, ও সামরা, তুমি এইখানে কেন আইসো? মজা লইতে আইসো? দেখতে আইসো আমার কপাল কেমনে ফুটলো? কথাটা বলে জবরুল এবারে আশেপাশে জড়ো হওয়া মানুষদেরকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, আর তোমরা কেন এখানে আইসো? দুপুর থেকে মজা দেখে স্বাদ মটে নাই। আমি কি ডাকছি কাউকে? যাও এখান থেকে। কেউ আর সেখানে দাঁড়ালো না, চলে গেল। হিমেল অনেক কষ্টে নিজের হাসি সংবরণ করল। জবরুলের কাছাকাছি গিয়ে ওর দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, চাচা, বউ তো ফিরে এসেছে, তবে এত কষ্ট কিসের? আজ তো আপনার ফুলশয্যা রাত হওয়ার কথা। চিন্তা করবেন না, এবারে আর বউ ঘুমের ওষুধ খাবে না। এবারে যা ইচ্ছে করতে পারবেন, তবে এত কষ্ট কিসের? জবরুল রাগান্বিত গলায় বলল, দরকার নাই আমার ফুল সজ্জার, আমি এই বউরে আর ঘরে তুলুম না। ওই কি আর পবিত্র আছে নাকি? কার না কার লগে পলাইয়া গেছিল, আমি আর ঘরে তুলুম না ওরে। হিমেলের হাসি পেলেও নিজেকে সংযত করে বলল, আচ্ছা, এইসব কথা এখন থাক। তা চাচা, আপনার বাড়িতে প্রথমবার এলাম, একটু নাস্তা পানি কিছু খাওয়াবেন তো নাকি? চাচা কি বলুন একটু খাবার দাবারের ব্যবস্থা করতে। আমারে কইলে এবারে আমি পিটাইয়া বাড়ি ছাড়া করুম, যাও কইতাছি। হিমেলের মেজাজটা এবারে চটে গেল। জবরুলের সাহস কি করে হয় যে ওকে বলে পিটিয়ে বাড়ি ছাড়া করবে? আসলেই এই লোকটার হিমেলের ভদ্র স্বভাব পছন্দই না। সেই হিমেলের মেজাজটা চটিয়ে তো ছাড়লো। হিমেল সোজা হয়ে দাঁড়ালো, দুই হাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর গলায় জবরুলকে উদ্দেশ্য করে বলল, তোর সাহস তো কম না, তুই আমাকে বলিস পিটিয়ে বাড়ি ছাড়া করবি? আমার মাথা গরম করবি তো একদম লুঙ্গি খুলে সারা পাড়া ঘোরাবো তোকে পেটাতে পেটাতে। মুহূর্তের মাঝে দমে গেল জবরুল। চোখে মুখে অসহায় ভাব ফুটিয়ে তুলে কাঁদো কাঁদো গলায় বলল, আরে মিয়া, আমার অবস্থা কান্ত বোঝার চেষ্টা করো। এই বউরে নিয়ে আমি এখন কি করবো? মাইয়া কয় আমাগো তালাক হয় নাই, এখনো ওর নাকি অধিকার আছে। আমার হক অন্য কাউরে দিয়া কয় অধিকার আছে, তুমি কেউ সহ্য হয়? তোর কপালে যে এই বউ জুটেছে, শুক্রিয়া কর। তোর মুখ পেঁচার মতন, বউ খুঁজিস ময়নার মতন। তবে হক তো অন্য কেউ পাবি। যা পেয়েছিস সেই নিয়েই খুশি থাক। যা ভেতরে যা। এইভাবে মজা করতেছ কেন? তুমি কেউ তোমার বউ পালাই রে, তুমি মাইনা দিতে পারতা? আমাকে কি তোর মতন বলদ মনে হয় যে আমার বউ আমাকে ছেড়ে পালাবে? সময় করে আসিস আমার কাছে, বউ সামলানোর ক্যাপাসিটি শিখিয়ে দেব। আর পারলে তোর বউকে পাঠাস আমার বউয়ের কাছে, স্বামীকে কি করে ভালোবাসতে হয় শিখিয়ে দেবে। জবরুল এবারে মিনমিনে গলায় বলতো, আমি তো তোমার বউরই তো বিয়ে করতে চাইছিলাম, তুমি তো করতে দিলা না। শালা থাপড়িয়ে গা লাল করে দেব। আমার বউয়ের নাম মুখেও আনবি না, তোর জিভে আগুন লাগিয়ে দেবো আমি। যা, বউ নিয়ে ঘরে যা। জবরুল বুঝল হিমেলকে খেপিয়ে লাভ নেই, আবার অসহায় গলায় বলল, এসব কথা ছাড়ো, এখন আমি কি করুম কও তো? না ঘরে তুলতে পারতেছি না ছাড়তে পারতেছি। যতই হোক বউরে ভালোবাসছিলাম, এই বয়সে এমন বউ পাইমু ভাবি নাই। তাহলে আর কি, ফুলশয্যার খাট সাজানো শুরু কর, আর সময় মতো বউকে নিয়ে যাস। তোর হক কাকে দিয়েছে সেটা ভুলে যা, যা পাচ্ছিস সেটা নিয়েই খুশি থাক। ভুলে যাস না সুন্দরী বউ আর কিন্তু পাবি না। জবরুল পান খাওয়া দাঁতগুলো বের করে হেসে বলল, তাহলে বউরে ঘরে নিয়ে যাই। জবরুল ঘরের দিকে পা বাড়াতে নিতেই হিমেল ওকে ডেকে উঠল। গুরুতর ভঙ্গিতে জবরুলের দিকে একটু ঝুঁকে গিয়ে ধীর গলায় বলল, তবে একটু সাবধানে চাচা, দিনকাল ভালো না। এমনও তো হতে পারে হয়তো আপনাকে খুন করে শেষে আপনার সম্পত্তি নিয়ে আপনার বউ পালাবে। হয়তো প্রেমিককে এমন কথাই দিয়ে এসেছে।
মুহূর্তের মাঝেই জবরুলের মুখটা কালো হয়ে এলো। ভুল তো বলেনি হিমেল, হতেই পারে এমনটা। তাহলে কি কও, তারাইয়া দেই এই মাইয়া ডেরে। এইটা করাও ঠিক হবে না, এমন সুন্দর বউ তো আর পাবেন না। শেষে সন্দেহ ভুল হলে জীবনটাই বরবাদ। তাহলে কি করুম? দেখেন, যা ভালো বোঝেন তাই করেন, আমি যাই। কথাটা বলে হিমেল নাফিসকে নিয়ে চলে গেল। মহা বিপাকে পড়ল জবরুল। বউকে রাখবে না রাখবে না, এই সিদ্ধান্তটা এখন নেবে কি করে? তবে অনেক ভাবনা চিন্তার পর জবরুলের মনে হলো আপাতত নিজের কাছে বউকে রেখে দেওয়াই হয়তো ভালো হবে। যতই হোক সুন্দরী বউ, আর তো পাবে না জবরুল এমন বউ। বাপের বাড়িতে বেশি দিন আর থাকলো না নয়নতারা। 1 সপ্তাহের মতো থেকে আবার শ্বশুরবাড়িতে চলে এসেছে। কেন যেন এখন বাপের বাড়িতে আর তেমন একটা মন টেকে না। এই বাড়িটাকেই নিজের সংসার বলে মনে হয়। মনে হয় নয়নতারার অনুপস্থিতিতেই যেন কত কিছু ঘটে যাচ্ছে সেখানে। ওদিকে সবাইকে চমকে দিয়ে সোহানও দেশে চলে এসেছে এবং সিদ্ধান্ত নিয়েছে আর বিদেশে ফিরবে না। চাকরি বাকরি কিছু খুঁজে পাচ্ছে না, অযথা থেকে কি করবে? খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাচ্ছিল। দেশে ফিরে যখন জানতে পারলো যে নিপা নাফিসাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে, তখন ভীষণ ডাকাডাকি করলো। কেননা ব্যাপারটা সোহানের সম্পূর্ণ অজানাই ছিল। হ্যাঁ, এটা ঠিক যে সোহানের নাফিসার উপরে প্রচুর রাগ জমা ছিল, তবে তাই বলে বাড়ি থেকে বের করে দেওয়ার পক্ষে কখনোই ছিল না। এই কটা দিন নাফিসা বাপের বাড়িতেই ছিল, তবে সোহান আসার পরে সোহান ওই বাড়িতে নিয়ে গেছে। সোহানকে অবশ্য এর জন্য কম কথা শুনতে হয়নি, সোহানকে 2 পক্ষেরই কথা শুনতে হয়েছে। এদিকে নাফিসা আর ওর পরিবার, ওদিকে ওর মায়ের। তবু ওদের সম্পর্কটা এখন আগের তুলনায় একটু ভালো পর্যায়ে আছে। সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কেননা নাফিসা সোহান সহ সকলের সামনে আবারও নয়নতারার পায়ে ধরেই ক্ষমা চেয়েছিল। হ্যাঁ, নাফিসা চেয়েছিল সবার সামনে ক্ষমা, আর নয়নতারা যখন ক্ষমা করে দিয়েছিল তখন সোহান যেন একটু স্বস্তি পেয়েছিল। তাই এখন আর রেগে থাকার কোনো কারণ নেই। আপাতত যে যার নিজের সংসারে ব্যস্ত। আজ আবারও হঠাৎ করে নয়নতারার শরীরে ভীষণ খারাপ লাগছে, বসে থাকতে পারছে না, মাথাটা ভীষণ ঘোরাচ্ছে, বমিও করেছে কয়েকবার। রাতে অফিস থেকে হিমেল ফিরতেই মমতা বেগম দরজা খুলে দিয়ে উদ্বিগ্ন গলায় বললেন, বাবারে তাড়াতাড়ি ঘরে যা, মেয়েটা খুব বমি করছে, শরীরটা আজ ভীষণ খারাপ। মুহূর্তের মাঝে হিমেলের হাসি হাসি মুখটায় চিন্তার ছাপ পাওয়া গেল। অফিস ব্যাগটা মমতা বেগমের হাতে দিয়ে এক প্রকার ছুটেই ঘরে গেল। ঘরে নয়নতারাকে পেল না। দেখল এখনও নয়নতারা ওয়াশরুমে আছে, বমি করছে। হিমেল তাড়াহুড়ো করে গিয়ে নয়নতারাকে ধরল। নয়নতারার চোখ মুখ ভালো করে ধুয়ে নিয়ে এসে বিছানায় বসালো। নয়নতারা বসে থাকতেই পারল না, সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। হিমেল গামছা নিয়ে এসে নয়নতারার মুখ মুছে দিয়ে পাশে বসলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এখন ভালো লাগছে তারা? নয়নতারা দুর্বল গলায় বলল, না, খুব খারাপ লাগছে হিমেল। হিমেলের চিন্তা বাড়ল, চিন্তিত ভঙ্গিতে বলল, চলো ডাক্তারের কাছে যাই। ডক্টরের কাছে গিয়ে কি হবে হিমেল? এটা তো স্বাভাবিক, চিন্তা করো না তুমি, ঠিক হয়ে যাবে। হিমেল আর কিছু বলল না, চুপচাপ নয়নতারার মাথার পাশে বসে রইল। হাত বুলিয়ে দিল। মাথায় উঠে গিয়ে যে জামা কাপড় বদলাবে, একটু হাত মুখ ধোবে, সেটারও আর ইচ্ছা করলো না। একটু পর ঘরে প্রবেশ করলো মমতা বেগম। ওনার সাথে প্রবেশ করলেন আরও একজন মহিলা, সম্পর্কে হিমেলের বড় খালা। ওনাকে দেখতেই হিমেল ভ্রু কুঁচকালো। ইনি কখন এসেছেন সেটা তো জানাই ছিল না। সে যাই হোক, আপাতত ওনার উপরে এত মনোযোগ দিয়ে লাভ নেই। মমতা বেগমের হাতে ভাতের থালা, গরম গরম ভাত রান্না করে নিয়ে এসেছেন। একবার নয়নতারার মুখটা দেখে নিয়ে হিমেলকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, এখন বাবা যা, ও না মা, শরীরটা নাকি খারাপ লাগছে। এই ভাতটুকু ওকে খাইয়ে দে। সেই সন্ধ্যা থেকে মেয়েটা মুখে কিচ্ছু তোলেনি। দুপুরে 2 মুঠো একটু ভাত জোর করে খাইয়েছিলাম, এটা খেলে একটু ভালো লাগবে, পেটে তো কিচ্ছু নেই। হিমেল একটু নয়নতারার দিকে ঝুঁকে গিয়ে বলল, তারা একটু ভাত খাইয়ে দিই, ভালো লাগবে। নয়নতারা তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, কিছু খাবো না, ভালো লাগছে না। কথাটা বলতেই নয়নতারা উঠে বসল। আবারও ওয়াশরুমে গেল। হিমেল বুঝল আবারও বোধহয় বমি করবে। হিমেলও তাই নয়নতারার পিছন পিছন গেল। আবারও নয়নতারার মুখ চোখে ভালো করে পানি দিয়ে এনে হিমেলকে বিছানায় শুইয়ে দিল। নিজেই সযত্নে গামছাটা দিয়ে আবারও নয়নতারার ভেজা মুখটা মুছে দিল। হিমেলের এত উদ্বিগ্নতা, এত চিন্তা যেন পছন্দ হলো না ওর খালার। ওনার কাছে এই সবই নির্লজ্জতা বলে মনে হলো।
যেখানে হিমেলের সামনে ওর মা খালা দাঁড়িয়ে আছে, সেখানে কি করে ও বউয়ের সাথে নির্লজ্জের মতন আচরণ করছে? যদিও হিমেল শুধু মুখটাই মুছিয়ে দিয়েছে আর মাথায় হাত বুলিয়ে দিয়েছে, তবে এতটুকুই ওনার পছন্দ হলো না। মুখ ভেঙচিয়ে বললেন, বাচ্চা কি তোর বউয়ের একারই হবে নাকি রে হিমেল? এর আগে মনে হয় আর কারো বাচ্চা হয়নি। তোর ঢং দেখেও বাঁচি না। এই সময় এমন একটু হয়, তাই বলে এমন করার কি আছে? দেখেছিস সামনে মা খালা দাঁড়িয়ে আছে, তাও বউকে ছাড়ছিস না। একেই তো নয়নতারার জন্য চিন্তা হচ্ছিল, তার উপরে এমন উদ্ভট কথাবার্তা। রাগটা তো নিয়ন্ত্রণ করা সম্ভবই না হিমেলের পক্ষে। তাও যেখানে কথাটা বলেছে ওর অপ্রিয় মানুষ, অগ্নিদৃষ্টিতে ভদ্রমহিলার দিকে তাকিয়ে রাগান্বিত গলায় বলল, কার কতটা কি হয় সেটা তো আমার জানা দরকার নেই খালা। আমার বউয়ের শরীর খারাপ, এটা জানলে আমার জন্য যথেষ্ট। এসব দেখতে ভালো না লাগলে এখানে থাকতে কে বলেছে? চলে যান না আপনি নিজের ঘরে। আমার বউ সেবা আমি করব, আমার বউকে ভালো আমি বাসবো। সামনে কে আছে না আছে এত কিছু দেখার কোনো দরকার নেই আমার। কথাগুলো নয়নতারার কানে যেতেই এক হাতে হিমেলের শার্ট টেনে ধরে ওকে থামানোর চেষ্টা করলো। হিমেল থামল। ভদ্রমহিলা মমতা বেগমকে অভিযোগ করে বললেন, দেখেছিস মমতা, তোর ছেলের ব্যবহারটা একবার দেখেছিস? আমি কতদিন পর বাড়িতে এলাম আর ওর বউয়ের জন্য বউয়ের সামনে কিভাবে আমার অপমান করছে। ঠিক সময় ছেলের বউকে শাসন না করলে এমনই হয়। মমতা বেগম বিরক্তিকর গলায় বললেন, আহ আপা থামো, দেখছো মেয়েটা অসুস্থ, এখন কি এই কথাগুলো তুললেই না? ভদ্রমহিলা থামলেন না, পুনরায় বললেন, না আর সহ্য করা গেল না। বরাবরই কোনো অযৌক্তিক কিংবা অন্যায় কথা দেখলে তো হিমেল চুপ থাকতে পারে না। তবে এবারে পূর্বের মতন রাগীবল গলায় না, বরং শান্ত অথচ গম্ভীর গলায় ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বলল, খালা, আপনাকে প্রথম এবং শেষবারের মতন সাবধান করছি, আমার স্ত্রী কিংবা আমার অনাগত সন্তানকে নিয়ে আপনি একটা শব্দ উচ্চারণ করবেন না। একটু আগে সামান্য আমার বউয়ের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য যে নির্লজ্জতার কথা আপনি আমাকে বলেছিলেন, তার থেকেও আমাদের বাচ্চা নেওয়া না নেওয়ার ব্যাপার নিয়ে কথা বলে আপনি চরম নির্লজ্জতার পরিচয় দিলেন। ভদ্রমহিলা আবারও মমতা বেগমকে অভিযোগ করে কিছু বলতে নিল, তবে তার আগেই ফের হিমেল ওনাকে সাবধান করে বলল, ভুলেও আমার মায়ের কানে বিষ ঢালার চেষ্টা করবেন না। এই যে বলছেন না আমার মা কেন শান্ত আছে, কেন কিছুই বলছে না, সেই পুরোটাই হচ্ছে আমার স্ত্রীর ব্যবহারের জন্য। ও নিজের যোগ্যতা দিয়ে আমার মায়ের মন জয় করেছে। আমার বাড়িতে এসেছেন, থাকবেন, খাবেন, সময় হলে চুপচাপ আবার চলে যাবেন। তবে অযথা 2 দিনের জন্য এসে আমার শান্তির সংসারে অশান্তি তৈরি করবেন না। কথাটা বলে হিমেল এবার মমতা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, প্লেট তুমি আমাকে দিয়ে চলে যাও। তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারাকে নিয়ে চিন্তা করো না, আমি আছি ওর সাথে। আর এনাকেও নিয়ে যাও। মমতা বেগমের মনে হলো এখানে আর বেশিক্ষণ থাকলে সমস্যা হবে, ওনার ছেলে আরও বেশি রেগে যাবে। এদিকে ওনার বোনেরও অপমানে মুখ বন্ধ হয়ে গিয়েছে। মমতা বেগম বলার আগেই ঘর থেকে বেরিয়ে গেলেন হনহন করতে করতে। ওনার পেছন পেছন মমতা বেগমও গেলেন। হিমেল প্লেটটা বিছানার উপরে রেখে দিয়ে আগে দরজা বন্ধ করে দিল। না হলে কে আবার কখন চলে আসবে বিরক্ত করতে তার ঠিক নেই। দরজাটা বন্ধ করে হিমেল আগে গেল জামা কাপড় বদলাতে। নিজের জামা কাপড় বদলে এসে নয়নতারার পাশে বসিয়ে মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে ডাকল, তারা। নয়নতারা চোখ মেলে তাকালো। হিমেল পুনরায় বলল, একটু খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে খাইয়ে দেবো, তারপরে ঘুমিও। নয়নতারা অসহায় মুখ করে তাকাতেই হিমেল বুঝল ও খেতে চাইছে না। তবে এমনটা করলে তো চলবে না, খেতেই হবে। হিমেল দ্বিগুণ অসহায় মুখ করে বলল, একটু খেয়ে নাও না তারা, একটু। তুমি না খেলেছে আমিও খেতে পারবো না। আমি খুব সুন্দর করে খেয়ে দেবো, তোমার খারাপ লাগবে না। নয়নতারাকে খাওয়ানোর জন্য হিমেলের একটা কথাই যথেষ্ট ছিল, যে ও না খেলে হিমেলও খেতে পারবে না। কোনো উপায় নেই, বাধ্য হয়ে রাজি হলো। উঠে বসার চেষ্টা করলে হিমেল নিজেই ওকে সাহায্য করলো ওঠার জন্য। পিছনে একটা বালিশ দিয়ে তার সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। নিজেই ভাত মেখে অল্প অল্প করে নয়নতারার মুখে তুলে দিল। নয়নতারার ইচ্ছা ছিল 2-3 বার খাওয়ার, তবে হিমেলের জোরাজোরিতে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 5-6 বারে। তবে এর বেশি খাওয়া আর সম্ভব হলো না। হিমেলেরও মনে হলো আর জোর করার দরকার নেই, যতটুকু খেয়েছে ততটুকুই যথেষ্ট। হিমেল প্লেটটা রেখে হাত ধুয়ে নয়নতারার মুখটাও সুন্দর করে মুছিয়ে দিয়ে বলল, শুয়ে দেব? নয়নতারা মাথা নাড়িয়ে বলল, না, ভালো লাগছে না, খুব খারাপ লাগছে হিমেল, খুব কষ্ট হচ্ছে।
কেমন যেন অস্থির অস্থির লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না আমার। হিমেল ভ্রু কুচকে বলল, আমি থাকতে আমার তারার কষ্ট হবে মানেটা কি? ভালো লাগবে না মানে? দাঁড়াও। কথাটা বলে হিমেল নিজে বিছানায় উঠে বসল। কাঁথার ভেতরে পা দিয়ে নয়নতারার ঘাড়ের পিছন দিয়ে হাত দিয়ে নয়নতারাকে আগলে নিল। নয়নতারার মাথাটা সযত্নে নিজের বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এবার ভালো লাগছে? এখনো কষ্ট হচ্ছে? নয়নতারা এক হাতে হিমেলকে জড়িয়ে ধরে আলতো হেসে বলল, না, এখন আর কষ্ট হচ্ছে না। এখন বুঝতে পারছি কেন এতক্ষণ কষ্ট হচ্ছিল। তুমি যে কাছে ছিলে না আমার, তোমায় ছাড়া থাকতে কষ্ট হয় আমার। এবার বুঝতে পারছি সারাদিন কেন ভালো লাগে না আমার, কারণ তুমি যে থাকো না আমার সাথে। হিমেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ক্ষমা করে দিও আমায় তারা। আমার কাছে যে সারাদিন তোমার সাথে থাকার কোনো উপায় নেই। আমি যে তোমাকে, আমাদের বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই, তোমাদের সব ইচ্ছে পূরণ করতে চাই। আমাকে যে চাকরিটা করতেই হবে। বিশ্বাস করো, যদি আমার কাছে অনেক টাকা জমানো থাকতো তবে চাকরি ছেড়ে পুরোটা সময় তোমার সাথে থাকতাম। আমি অভিযোগ করছি না, আমি তো জানি তুমি আমাদের সুখের জন্য কত কষ্ট করো। সমস্যা নেই, এই যে তুমি রাতে বাড়ি ফিরে এটুকু সময় আমার সাথে থাকো, আমি এতটুকু সময় তোমায় জড়িয়ে ধরে থাকতে পারি, এটাই তো অনেক। তবে জানো তারা, আমাদের দেশের একটা বাজে নিয়ম হলো ছেলেদের পিতৃত্বকালীন ছুটি না দেওয়া, মেয়েদেরকে শুধু মাতৃত্বকালীন ছুটি দেয়। আবার সবার মুখে মুখে শুনবে যে সন্তানকে বড় করতে হলে মা বাবা দুজনেরই দরকার, তো বাবাকে ছুটি দেয় না কেন? নয়নতারা এবার একটু হেসে উঠে বলল, কি জানি। আচ্ছা যাই হোক, তুমি এভাবে এখানেই ঘুমিয়ে পড়ো, আমি আছি। সারা রাত এভাবেই তোমাকে নিয়ে বসে থাকবো। নয়নতারার যেন মনে হলো ওর এভাবে একটু ঘুমানো দরকার, এভাবে একটু আরাম লাগছে। এই যে প্রিয় মানুষটার বুকে মাথা এলিয়ে দিয়ে রেখেছে, মুহূর্তের মাঝে যেন সব অস্থিরতা কেটে গেল। এই যে হিমেল মাথায় একটু আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে, সব শরীর খারাপ যেন দূর হয়ে গেল। এই যে একটু জড়িয়ে ধরে বসে আছে, মনে হচ্ছে এটাই তো নয়নতারার শান্তি। আর তো কোনো অস্থিরতা, কোনো শরীর খারাপ নেই। সর্বোপরি নয়নতারার একটা কথাই মনে হলো, এই মানুষটাকে ছাড়া নয়নতারা একটা মুহূর্তও থাকতে পারবে না। জীবনের শেষ নিঃশ্বাস অবধি নয়নতারার হিমেলকে চাই। হাসপাতালের বেডে শুয়ে আছে নয়নতারা, ওর পাশে দাঁড়িয়ে আছে হিমেল। হিমেলের কোলে দুটি ছোট্ট প্রাণ। কেবিনে তখন আরও অনেকেই আছে, নয়নতারার পরিবার, হিমেলের পরিবার, আরও কিছু আত্মীয় স্বজন আছে, আরও কিছু আত্মীয় স্বজন আসবে। তবে কে আছে, কে এলো গেল সেদিকে খেয়াল নেই হিমেলের। সে শুধু দেখে যাচ্ছে কোলে থাকা ফুটফুটে দুটো চেহারা। একে একে আবারও দুজনের কপালে আলতো করে চুমু খেয়ে নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, ভেবেছিলাম শুধু কাজলকে পাবো, এখন তো দেখছি আমার খুশি বাড়াতে আমার একটা আব্বুও চলে এসেছে, আমার কিয়ামও এসে গেছে। আমাকে না জানিয়ে নিজে একা একাই দুজনের নাম ঠিক করে ফেললে। আমাকে একজনের নাম অন্তত রাখতে দাও। সে তুমি তোমার মতন করে অন্য নাম রেখে নিও তারা, তবে আমি ওদেরকে এই দুটো নামেই রাখবো। নয়নতারা আর কিছুই বলল না। হিমেল যে নাম রাখতে চায় নামুক, হিমেল যে নাম রাখতে চায় রাখুক, যে নামে ডেকে সন্তুষ্ট হতে চায় হোক। মানুষটার মুখের হাসিটুকুই নয়নতারার জন্য যথেষ্ট। ঘুরে দাঁড়ানো রুমানা ভাবল, হিমেলের বোধহয় দুজনকে একসঙ্গে কোলে নিয়ে থাকতে একটু হলেও অসুবিধা হচ্ছে। তাই এগিয়ে এসে হিমেলকে উদ্দেশ্য করে বলল, একজনকে আমায় দাও, তুমি একজনকে নিয়ে থাকো। হিমেল একবার ছেলে মেয়ের মুখের দিকে তাকালো, তারপরে আবার রুমানাকে উদ্দেশ্য করে বলল, কাকে দেব? একজনকে দিলে যদি আরেকজন রাগ করে আমার উপরে? রুমানা একটু হেসে উঠে বলল, ওদের তোমার মতন এত বুদ্ধি নেই হিমেল, একজনকে আমায় দাও, তুমি একজনকে নিয়ে রাখো। হিমেল ভাবনা চিন্তা করে ছেলেকে রুমানার হাতে দিল। রুমানা ছেলেকে কোলে নিতেই হিমেলের ফুপু বলে উঠল, ছেলে কালো হয়েছে জন্য কি দিয়ে দিলি নাকি হিমেল? মেয়ে ফর্সা সুন্দর জন্য বেশি আদর? ভদ্রমহিলার কথাটা শুনে মুহূর্তের মাঝে নয়নতারার মুখটা কেমন যেন শুকিয়ে গেল। নয়নতারা জানে হিমেল এমন মানুষই না যে ছেলে মেয়ের মাঝে কালো ফর্সা নিয়ে বৈষম্য করবে। তবে হঠাৎ করে এই কথাটা বললেন কেন তিনি? হিমেলই বা কেন ছেলেকে দিয়ে দিল? খুব তাড়াতাড়ি নয়নতারা সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে হিমেল এক প্রকারের খেকিয়ে উঠে নিজের ফুপুর উদ্দেশ্য করে বলল, আমার ছেলে মেয়ে দুজনেই মাশাআল্লাহ অনেক সুন্দর ফুপি, অন্তত আপনার থেকে দেখতে অনেক বেশি সুন্দর। যেহেতু আপনাকে সহ্য করে নিয়েছি, সেখানে আমার নিজের ছেলেকে সহ্য করতে পারবো না ভাবলেন কি করে? ভদ্রমহিলা মুখ ভেঙচিয়ে বললেন, তুই বড্ড বেয়াদবি কথা বলিস হিমেল। বড়দের কি করে সম্মান করতে হয় সেটা জানিস না?
ঠিক যেমন আপনি জানেন না এটা খুশির মুহূর্ত, কখন কি কথা বলতে হয়। আমাকে আপনার ছেলে পাননি যে মেয়ে হয়েছে জন্য রেগে মেগে তাকে একবার কোলে অবধি নিব না, বউয়ের সাথে বাজে ব্যবহার করব। আর তাছাড়া ছেলে মেয়ে দুজনকে নিয়েই আমি বাড়ি ফিরব, এমন না একজনকে হাসপাতালে ফেলে রেখে যাব। অযথা এইসব আজে বাজে কথা বলবেন না, সহ্য হয় না আমার। ভদ্রমহিলার মুখ বন্ধ হয়ে গেল এবারে। এত মানুষের সামনে আর অপমানিত হওয়ার ইচ্ছে রইল না। কাজলকে নিয়ে হিমেল কেবিনেই নয়নতারার পাশে বসে থাকলো। রুমানা কিয়ামকে কোলে নিয়ে বাইরে গেল। কেবিনের মাঝে মনে হলো বাচ্চাটার ঘুমোতে সমস্যা হবে। করিডরে রুমানা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। একটু পর হাসান এলো। হাসান আসতে পারেনি দুপুর থেকে, এই প্রথম এলো। এসে আগে কিয়ামের মুখটাই দেখল। রুমানা হাসানের কোলে দিতে চাইলে হাসান আপত্তি জানিয়ে বলল, না, আমি মেনে নিতে পারবো না যদি পড়ে যাই। রুমানা ভ্রু কুঁচকে বলল, হিমেল তো খুব সুন্দর করে নিল, তুমি পারবে না কেন? আরে হিমেল সব বিষয়ে পারদর্শী, আমি ওর মতন না। তবে এই ছেলেটা কিন্তু খুব মিষ্টি হয়েছে দেখতে। গায়ের রং পেয়েছে মায়ের মতো, আর চেহারা পেয়েছে বাবার। রুমানা একবার কিয়ামের তুলতুলে গালের সাথে নিজের গাল ঠেকিয়ে আদুরে গলায় বলল, ঠিক বলেছ, ভীষণ মিষ্টি দেখতে। আমারও যেন এমন একটা ছেলে হয়, তবে আমাদের ছেলের নাম আমি রাখবো, তোমাকে রাখতে দেব না। হাসান আলতো হেসে বলল, ঠিক আছে, তুমি রেখো। নয়নতারাকে বাড়ি নিয়ে আসা হয়েছে। আজ কাজল আর কিয়ামের আকিকার অনুষ্ঠান, তাই অনেককে দাওয়াত দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানের তদারকির দায়িত্বে নয়নতারা নেই। শরীরের খারাপের জন্য তো নয়নতারা ঠিকমতো নিজের ছেলে মেয়েদের খেয়ালও রাখতে পারছে না। বাড়ি আসার পর থেকে হিমেল, মমতা বেগম আর রুমানা এই তিনজন মিলেই বাচ্চার খেয়াল রাখছে। একেই তো নয়নতারা শরীর খারাপ, নিজে থেকে উঠতেই পারে না, তার উপরে আবার হিমেলের কড়া শাসন। নয়নতারা একটু উঠতে চাইলেও হিমেল উঠতে দেয় না। এই যে এখন বাড়িতে এত মানুষজন, অথচ হিমেল নয়নতারাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যেন ঘর থেকে বের না হয়। বিছানা থেকে নামা তো দূর, উঠে যেন না বসে, শুয়েই যেন থাকে। তবে নয়নতারার ভীষণ অস্বস্তি হচ্ছে। কি ভাববে শ্বশুরবাড়ির লোকজন? ওরা কি বুঝবে যে নয়নতারার শরীর খারাপ? তবে হিমেলের জন্য বের হতেও পারছে না ঘর থেকে। এদিকে বাইরে থেকে এত লোকজনের কথাবার্তা, এত চেঁচামেচি শুনে নয়নতারা এক পর্যায়ে আর কোনো মতেই ঘরে থাকতে পারল না। ভাবলো যা হয় হবে, একটাবার অন্তত বাইরে বেরিয়ে সবার সাথে দেখা করতে যাওয়া উচিত। হিমেল নয়নতারাকে তো ঘর থেকে বের হতে দেয়নি, আবার কাউকে ওর ঘরে ঢুকতেও দেয়নি। নয়নতারা নিজের ঘর থেকে বেরিয়ে আস্তে এক করে হাঁটতে হাঁটতে গেল বসার ঘরে। বসার ঘরে তখন মানুষজন দিয়ে ভরা। নয়নতারা দেখল ওর বাড়ির লোক চলে এসেছে। এমনকি অবাক করার বিষয় হলো নাফিসা আর সোহানও এসেছে। নিজের পরিবারের সবাইকে দেখে নয়নতারার মুখে হাসি ফুটল। সব থেকে বেশি আনন্দ লাগলো আকবর সাহেবকে দেখে। বাবা, কখন এসেছো তোমরা? ঘরে যাওনি কেন? নয়নতারার কণ্ঠ পেতেই সবার মনোযোগ এবার ওর উপরে পড়ল। হিমেল তখন পাশে দাঁড়িয়ে আছে। নয়নতারাকে দেখে বলল, আমি জানতাম একবার যদি তুমি বাবাদের কণ্ঠ পাও তবে উঠে আসবে। এখনই সেজন্য আমি ডাকতে যাচ্ছিলাম তোমায়। নয়নতারা মৃদু রাগী গলায় বলল, এভাবে কেউ ঘরবন্দি করে রাখে হিমেল? বাড়িতে এত মানুষজন এসেছে, সবাই কি ভাববে? তারপর তো সবাই বউয়েরই দোষ দেবে, কিন্তু কেউ তো বুঝবে না ওদের ছেলেই এমন ঘাড়তেরা। নয়নতারা মৃদু রাগী গলায় বলল, সবাই জানেই আমি ঘাড়তেরা, তবে তোমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আর কেউ কিছু বলতে এলে ঘাড়তেরামো কাকে বলে দেখিয়ে দেব। হিমেল বেশ গাছাড়া ভাব নিয়ে বলল, সবসময় এত ঝগড়া করবে না তো মেয়েদের মতো। তুমি যতটা অন্যের গায়ে পড়ে ঝগড়া করো না, আমি মেয়ে হয়ে ততটা ঝগড়া করি না। একদম আমার ছেলে মেয়েকে নিজের মতো বানাবে না বলে দিলাম। শান্ত বানাবো আমি ওদের, তোমার মতো এমন রকচটা বানাবো না। নয়নতারা বিরক্তিকর গলায় বলল, বানিয়ে তুমি তোমার ছেলেকে তোমার মতন শান্ত, আমি আমার মেয়েকে আমার মতনই বানাবো। হিমেল এবারও গাছাড়া ভাব নিয়ে বলল। সোফায় বসা নাফিস এবারে হিমেলকে খোঁচা দিয়ে বলল, মোটেও না, আমার ছেলে মেয়ে দুজনেই আমার কাছে ভীষণ আদরের। আসলে কাজলকে নিয়ে আমি বেশি ভেবেছি। আমার মন বলছিল যে আমার মেয়ে হবে, সেজন্যই একটু আর কি মানে ইয়ে হয়ে যায়। নাফিসের দেয়া অপবাদ হিমেল সম্পূর্ণ অস্বীকার করে বলল। হিমেল কথাটা বলতেই সবাই হেসে উঠল। একটু পর রুমানা আর মমতা বেগম বাচ্চাদেরকে নিয়ে এলেন সেখানে। ওরা দুজনেই রুমানার ঘরেই ছিল। কান্নাকাটি করলে নয়নতারার হয়তো সমস্যা হবে, তাই রুমানা নিজেই ঘরে রেখেছিল। যখন খাওয়ানোর প্রয়োজন হয় তখন নয়নতারার কাছে নিয়ে গিয়ে খাইয়ে আবার নিজের ঘরে এনে ঘুম পাড়িয়ে দেয়। মারুফা উঠে গিয়ে আগে নাতি নাতনিকে দেখে
একটু মন ভরে দোয়া করলেন। নাফিসাও উঠে গেল। সুপ্তির কোলে থাকা ওর মেয়েকে নাফিসের কোলে দিয়ে নিজেও উঠে গেল বাচ্চাদের দেখতে। সুপ্তির আরও কয়েক মাস আগেই মেয়ে হয়েছে। ভিড়ের মধ্যে থেকে হিমেল গিয়ে কিয়ামকে নিজের কোলে নিল। ছেলেকে নিয়ে গিয়ে তারপরে আকবর সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা আপনি ওকে কোলে নিন। আকবর সাহেব হাত বাড়িয়ে নাতিকে কোলে তুলে নিতেই হিমেল আবারও বলল, খুব ভালো করে একটু দোয়া করে দিন তো বাবা, যেন আমার ছেলেটা একদম আপনার মতন হয়। আমার মা বলে জন্মের পর বাচ্চাকে প্রথম যে কোলে নেয় বাচ্চা নাকি তার গুণী পায়। সেজন্যই কিন্তু আমি ওকে আপনার কোলে আগে দিয়েছিলাম, আমি নিইনি। ভালো করে দোয়া করে দিন যেন আপনার মতন হয়। আকবর সাহেব মন ভরে নাতির জন্য দোয়া করে দিয়ে বললেন, ওদের জন্য তো সারা জীবন আমার দোয়া থাকবেই বাবা। তবে আমি চাই আমার নাতি নাতনি দুজনে যেন তার বাবা মার মতো সম্মানিত গুণ পায়। আকবর সাহেব কথাটা বলতেই নয়নতারা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, কাজলকে আগে কে কোলে নিয়েছিল? হিমেল এক হাতে মাথা চুলকে বলল, আমি নিয়েছিলাম কারণ ওকে আমার মতন বানাবো। মোটেও না, আমার মেয়েকে তুমি তোমার মতো ঘাড়তেরা বানাবে না। তুমি মেয়েদের এমন তেরামো করতে নেই। মেয়েরা হবে শান্তশিষ্ট, কোমল। যেন সবাই ওকে খোঁচাতে পারে, তাই তো? আরও চুপচাপ সহ্য করে যাবে যেমনটা তুমি করতে। ভুলেও আমি আমার মেয়ের সাথে এমনটা হতে দেব না। তারা যে ওকে অপমান করতে আসবে, খোঁচাতে আসবে, সে উচিত জবাব পেয়ে যাবে ওর থেকে। কারণ সাহসী হবে না আমার মেয়ের সাথে গলা উঁচু করে কথা বলার। ও তার উচিত জবাব দিয়ে ছাড়বে। আমার মেয়েকে আমি এমনভাবে মানুষ করে তুলব যে আমাদের অনুপস্থিতিতে ও যেন কখনো দুর্বল না হয়ে পড়ে। নয়নতারা অসহায় দৃষ্টিতে তাকালো হিমেলের দিকে। তবে হিমেল সেদিকে খুব একটা পাত্তা দিল না। নয়নতারা বুঝল হিমেল মেয়েকে ঘাটতারা বানিয়েই ছাড়বে। নয়নতারা আর ঘরে গেল না। বলা যায় হিমেল হাজার জোর করেও ওকে ঘরে বিশ্রাম নিতে পাঠাতে পারল না। পুরো পরিবার যেখানে বাইরে, নয়নতারা একা একা ঘরে থাকতে পারে নাকি? এদিকে নয়নতারা নিজেদের বাচ্চাদের যেন কাছেই পাচ্ছে না। একের পর এক সবাই কোলে নিচ্ছে, মায়ের কাছে দিচ্ছেই না বাচ্চাদের। ওই যখনই খাওয়ার জন্য কান্না করছে তখনই যা একটু নয়নতারা নিজের ছেলে মেয়েদের দেখা পাচ্ছে। যমজ বাচ্চা হওয়ার পর তো নয়নতারা একটু চিন্তাতেই পড়ে গিয়েছিল যে একা একা কী করে সামলাবে, আদৌ সামলাতে পারবে তো? এখন তো মনে হচ্ছে নয়নতারা ওদের দেখাই পাবে না, কোনো সমস্যাই হবে না সামলাতে। অনেক মানুষ আছে নয়নতারাকে সাহায্য করার জন্য। নাফিসা এলো কাজলকে কোলে নিয়ে। নয়নতারার পাশে বসে কাজলকে নয়নতারার কোলে দিল। কাঁদছিল কাজল। মায়ের কোলে যেতেই চুপ করে গেল। নাফিসা কিঞ্চিত বিস্ময় সমেত বলল, আমি তো ভাবলাম ক্ষুধা লেগেছে, এ তো দেখছি মায়ের কোলে যেতেই চুপ। আমি কি মেরেছিলাম নাকি? নয়নতারা আলতো হেসে বলল, আমার মেয়েটাই তো যা একটু মা ভক্ত হয়েছে বেশি, আমার কাছেই থাকতে চায়। তবে ছেলেটা আমার অতটা মা ভক্ত না, যার কোলে যায় তার কোলে গিয়েই চুপচাপ থাকে। তার মানে বুঝলে নয়ন, তোর মেয়েটা আসলে ওর বাপের মতো ঘাটতাড়া হবে, আর ছেলেটা হবে তোর মতো শান্তশিষ্ট ভদ্র। মেয়েকে যদি ভালো বানাতে চাস তবে বাপের থেকে দূরে রাখিস। নয়নতারা স্মিত হেসে বলল, মোটেও না। আমি জানি হিমেল ওকে যে শিক্ষাটা দিতে পারবে সেই শিক্ষা আমি দিতে পারবো না। আমি তো ওকে শেখাবো সবসময় মানিয়ে নিয়ে চলতে, সবার মন জয় করে চলতে। কিন্তু হিমেল ওকে শেখাবে আত্মসম্মান নিয়ে বাঁচা শিখতে। হিমেল ওকে সবার আগে নিজেকে ভালোবাসতে শেখাবে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই এই শিক্ষাটাই দেওয়া উচিত, সব বাবা মায়ের। একটু দমে গেল নাফিসা। এই প্রসঙ্গে আর কিছু বলল না। বুঝলো নয়নতারা বোধহয় ঠিকই বলেছে। জায়গাটা এখন প্রায় ফাঁকা আছে। অন্তত নাফিসার চেনা পরিচিত কাউকে দেখা যাচ্ছে না। এখনই কথাটা বলে নেওয়া যাক নয়নতারার সাথে। একটু ইতস্তত গলার নয়নতারাকে উদ্দেশ্য করে বলল, নয়ন, একটা কথা ছিল তোর সাথে। হ্যাঁ বলো। নাফিসা ব্যাগ থেকে টাকা বের করে নয়নতারার হাতে গুজে দিয়ে বলল, আসলে জানিসই তো, সোহানের কোনো চাকরি না থাকায় হাতে তেমন একটা টাকা পয়সা নেই। সবাই দেখছিলাম বাচ্চাদেরকে ভালো ভালো জিনিস দিচ্ছিল, কেউ সোনার জিনিস নয়তো অনেক বেশি টাকা। তাই সবার সামনে দিতে কেমন যেন অস্বস্তি হচ্ছিল, সেই জন্য তোকেই দিলাম। এখানে 3,000 টাকা আছে, তুই কিছু একটা কিনে দিস দুজনকে। হ্যাঁ। আরে এটা কেন দিতে হবে? ওদের তো কোনো কিছুর প্রয়োজন নেই। সবই আছে এখন ওদের। তুই এটা তোর কাছে রেখে দে, পরে দিস। নয়নতারা টাকাটা ফেরত দিতে চাইলে নাফিসা আপত্তি জানিয়ে বলল, দয়া করে এটা ফেরত দিস না নয়ন, আমার খারাপ লাগবে। আমি জানি ওদের হয়তো এখন কিছু লাগবে না, আমার এই টাকাতে
হয়তো তেমন কোনো প্রয়োজন মিটবেও না, তবে তাও রেখে দে। খালা হিসেবে কেমন হতে পারবো জানি না, তোর সাথে তো সম্পর্ক আমার নেই তেমন একটা, অন্তত এটা রেখে দে, ভালো লাগবে আমার। নয়নতারা আর কোনো আপত্তি করতে পারল না, রেখে দিল টাকাটা। ওর নিজেরই মনে হলো টাকাটা না নিলে বোধহয় নাফিসার খারাপ লাগবে। আর কী দরকার এমন একটা দিনে কারো মনে কষ্ট দেওয়ার। অনুষ্ঠান শেষে সন্ধ্যের মধ্যে প্রায় সব মেহমান চলে গেছে। খুব বেশি মানুষজনকে তো ডাকেনি হিমেল, ওই যাদেরকে না ডাকলেই নয় তাদেরকে ডেকেছিল। ওদের বাড়ি থেকে একটু দূরে এতিমখানা আছে, সেই বাচ্চাদেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল হিমেল। মমতা বেগম ডেকেছিলেন হাসানকে নিজের ঘরে। হাসান এলো, ইশারায় ছেলেকে পাশে বসতে বললেন। হাসান বসতেই মমতা বেগম একটু গুরুতর ভঙ্গিতে বললেন, হ্যাঁ রে বাবা, নয়নতারার বাড়ি থেকে বাচ্চাদেরকে কত কিছু দিল। বেআই নাতনিকে সোনার চেন দিল, নাতিকে 10,000 টাকা দিল, আবার নয়নতারার ভাই ভাবিও টাকা দিল। ওর বোনও নাকি শুনলাম টাকা দিয়েছে। আমাদের এদিক থেকে তো কিছুই দিল না কেউ, ছেলে মেয়ে দুটোকে। এটা কি উচিত হলো? দেবে না কেন? রুমানা তো কাজলের জন্য পায়েল কিনেছে, আর ছেলেকে টাকা দেবেও। মমতা বেগম সন্তুষ্ট গলায় বললেন, যাক বাবা, বাঁচলাম। আমি সোনার একজোড়া কানের দুল কাজলকে দেব, আর নাতিকে আমি টাকাই দেব। তুই একটু টাকা দিস আমায় কিছু। হিমেলকেই বলতাম টাকার কথা, তবে ওর ছেলেকে দেব আবার ওর থেকে টাকা নেব, কেমন লাগে না ব্যাপারটা দেখতে? তাই তোর থেকে চাইলাম। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেব টাকা। মমতা বেগম উচ্ছ্বসিত গলায় বললেন, তাহলে থাক, আমি আগে আমার নাতনিকে কানের দুলটা দিয়ে আসি। মমতা বেগম গেলেন নয়নতারার ঘরে। তখন ছেলে মেয়ে দুজনেই নয়নতারার কাছে, দুজনেই তখন ঘুমাচ্ছে। এই ফাঁকে নয়নতারা আর হিমেল একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। মমতা বেগম কানের দুলটা নয়নতারার কাছে দিয়ে চলে আসতে ধরলে হাসান আর রুমানা এলো সেখানে। আগেই আর ঘর থেকে বের হলেন না উনি। দেখবেন যে রুমানা কী কিনেছে, আদৌ কি সোনার কিনেছে নাকি এমনি মার্কেট থেকে কম টাকার পায়েল কিনে এনে সোনার বলে চালিয়ে দিচ্ছে। ঘুমন্ত কাজলের এক পায়ে রুমানা যত্ন করে পায়েলটা পরিয়ে দিল। তারপরে কিয়ামের পাশে গিয়ে বসে আলতো করে আদর করে দিয়ে বলল, তোমায় এখন কিছু দিলাম না, তুমি বড় হও, তারপরে তোমাকে একটা বাইক কিনে দিব। আর যদি আমার মেয়ে হচ্ছে, তবে তোমাকে আমার জামাই বানাবো। আমার মেয়েই তো আমার সব পাবে, সেই হিসেবে তুমিও সব পাবে। আপাতত কিছু দিলাম না, আমার ভালোবাসা আর দোয়া ছাড়া। বিছানায় বসে থাকা হিমেল রুমানাকে উদ্দেশ্য করে বলল, আপনার মেয়ের সাথে আমি বিয়ে দেবো সেটা কখন বললাম? রুমানা অল্প বিস্তর হেসে বলল, তুমি না দিলেও নয়নতারা ঠিক দিবে। কি নয়নতারা দেবে না বিয়ে? ছেলে মেয়ে দুজনে একই বাড়িতে থাকবে, সমস্যা কি? নয়নতারা আলতো হেসে বলল, ঠিক আছে ভাবি, দেব। নয়নতারার কথায় হিমেল আপত্তি জানিয়ে বলল, মোটেই না, আগেই কথা দিও না তারা। যদি ওনার মেয়ে ওনার মতনই তার কাটা হয়, যদি আমার ভাইয়ের মতো হয়, তবে বিয়ে দিতে রাজি আছি। নয়নতারা চোখ গরম করে হিমেলের দিকে তাকালো। মুহূর্তের মাঝে হিমেল থেমে গেল, তবে মনে মনে নিজের সিদ্ধান্তে অটল রইল। ছেলেকে কোনো মতেই রুমানার মেয়ের সাথে বিয়ে দেবে না। যার যা দেওয়ার ছিল সেটা দেওয়া শেষে ঘর থেকে বেরিয়ে গেল। হিমেল দরজাটা বন্ধ করে দিল, বিড়বিড় করে বলল, সবার যত আদর সব ছেলে মেয়েকে। আমার বউটাকে কেউ একটু কিছুই বললো না, কারো হুঁশি নেই যে বউ না থাকলে বাচ্চা আসতো কোত্থেকে। নয়নতারার কানে হিমেলের বলা কথাগুলো গেল, শুধু ঠোঁট টিপে হাসল। হিমেল বিছানার উপরে নয়নতারার মুখোমুখি বসে একটু ইতস্ত গলাতেই বলল, তারা, আমার হাতের অবস্থা এখন খুব একটা ভালো না গো। এই যে তুমি আমায় এত সুন্দর দুটো উপহার দিলে, কিন্তু তার বদলে আমি তোমায় কিচ্ছু দিতে পারলাম না এখন। তবে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি দেব। একটু আবার গুছিয়ে উঠতে দাও আমায়, হাতটা এখন একদমই ফাঁকা। আমি তোমায় খুব সুন্দর কিছু উপহার দেব। নয়নতারা আলতো হেসে বলল, তুমি আমার জীবনের সব থেকে বড় উপহার, তুমি আমার অলংকার। তুমি এমন থাকলে তো আমার আর কিছুই চাই না হিমেল। এখন তো আবার আমার ছেলে মেয়েও আছে, আমার জীবন তো পরিপূর্ণ। আর কি চাই তবে? কোনো কিছুর আফসোস তো নেই আমার। হিমেল শুধু আলতো হাসল। আজ অবধি যতবার হিমেল নয়নতারাকে বলেছে যে এখন কিছু দিতে পারবে না, হাতের অবস্থা ভালো না, পরে দিয়ে দেবে, নয়নতারা প্রত্যেকটা বার একটাই কথা বলেছে, ওর কিচ্ছু চাই না। মেয়েটা নিজের থেকে কখনো কিছু মুখ ফুটে আবদার করে না হিমেলের কাছে। হিমেল যদি নিজের থেকে কিছু দিতে চায় তবেও নিতে রাজি হয় না। নয়নতারা তো আগে চাকরি করত, তারপরেও হিমেল প্রত্যেক মাসে আলাদা করে নয়নতারাকে হাত খরচ দিত। প্রয়োজনের যা দরকার হতো সেগুলোও আলাদা করে হিমেল কিনে এনে দিত।
তবে মেয়েটা হাত খরচের সেই সম্পূর্ণ টাকা জমাতো, একটা টাকাও বাড়তি খরচ করতো না। এই যে নিজে এত টাকা বেতন পায় তাও খুব হিসাব করে চলে, কোনো বাড়তি অপচয় করে না মেয়েটা। বাকি সবার জন্য 2 হাত খুলে খরচ করবে, তবে নিজের বেলায় গিয়ে খরচ করার আগে 10 বার ভাবে। হিমেল এইসব ভাবনার মাঝেই বাচ্চাদের ঘুম ভেঙে গেল। দুজনে একসঙ্গে কেঁদে উঠল। নয়নতারা তাড়াহুড়ো করে একজনকে কোলে নিল, আর হিমেল তাড়াহুড়ো করে আরেকজনকে কোলে নিল। দুজনেই দুজনের কান্না থামালো, দুজন দুজনকে সামলালো। বেশ অনেকটা সময় হিমেল কোলে নিয়ে হাঁটলো একজনকে। একটা সময় গিয়ে নয়নতারা বলে উঠল, অনেকটা রাত হলো, তুমি এখন ঘুমিয়ে পড়ো, ওকে আমার কাছে দাও। হিমেল আপত্তি জানিয়ে বলল, মোটেই না। তুমি ভাবলে কি করে তোমাকে দুটো বাচ্চা একা সামলাতে দিয়ে আমি স্বার্থপরের মতন ঘুমিয়ে পড়বো? ঘুমানোর সময় হলে দুজনে একসঙ্গে ঘুমাবো, আবার যখন ওঠার সময় হবে একসঙ্গে উঠবো। দায়িত্ব যখন দুজনের, তবে শুধু একজন কষ্ট কেন করবো সব? এমনটা তো নয় যে বড় হয়ে ছেলেমেয়েরা শুধু তোমায় মা বলে ডাকবে, আমায় বাবা বলে ডাকবে না। তবে আমি কষ্ট কম কেন করব, তুমি কষ্ট বেশি কেন করবে? বরাবর যেমন হিমেলের ভাবনা চিন্তায় মুগ্ধ হয় নয়নতারা, ঠিক তেমনি আজকেও হলো। হিমেলের কথার প্রত্যুত্তরে নয়নতারা আলতো হেসে বলল, ঠিক আছে, যা করার দুজনে একসাথে মিলেমিশে করব। আমাদের বাচ্চার খেয়াল আমরা দুজনে একসাথেই রাখবো। অনেক কষ্ট করে হিমেল অফিস থেকে 7 দিনের মতন ছুটি নিয়েছিল, তবে 7 দিনের বেশি আর ছুটি পাওয়া সম্ভব হয়নি। এই 7টা দিন প্রাণ ভরে ছেলেমেয়ের সাথে সময় কাটিয়েছে। আজ আবার কাজে ফিরতে হলো। হিমেল বাড়ি থাকলে ছেলেমেয়েদের দেখাশোনার জন্য নয়নতারার আর কারো সাহায্য প্রয়োজন হয় না। তবে হিমেল বাড়িতে না থাকলে নয়নতারার পক্ষে একা হাতে 2 ছেলে মেয়েকে সামলানো বেশ মুশকিল হয়ে পড়ে। যদিও রুমানা আর মমতা বেগম সাহায্য করে, ছেলে তো বেশিরভাগ সময়টা রুমানার সাথেই থাকে। ইদানিং রুমানার মাঝেও বেশ পরিবর্তন এসেছে। রুমানা যে হঠাৎ করে এতটা পরিবর্তন হয়ে যাবে সেটা আবার কল্পনাতীত ছিল। কি সুন্দর ব্যবহার করে নয়নতারার সাথে। সংসারের সব কাজ একা সামলানোর চেষ্টা করে। রান্নাবান্না, ঘরদোর গুছানো, সংসারের সমস্ত কাজ রুমানা করে। আগে থেকেই সব কাজ পারত, তবে শুধু করতো না, কিন্তু এখন সবটা করে। নয়নতারাকে সংসারের দিকে তেমন একটা নজরই দিতে হয় না। আবার ছেলে মেয়ে সামলাতে রুমানা নয়নতারাকে বেশ সাহায্য করে। সেই জন্য মমতা বেগম রুমানাকে রান্না বান্না করতে দেয় না। উনি আপাতত রান্নাবান্নার দিকটা সামলান, আর রুমানা যতটা পারে নয়নতারাকে সাহায্য করে। রাতে হিমেল বাড়ি ফিরে আগে জামা কাপড়গুলো বদলালো না, হাত মুখও ধুলো না, আগে নিজের ছেলে মেয়েদেরকে কোলে নিল। হিমেল বেশ সুন্দরভাবে একসাথে দুজনকেই কোলে নিতে পারে, বাচ্চাদেরকে সামলাতেও পারে। কান্না করে কি সুন্দর চুপ করিয়ে দেয়। হিমেল ফেরার কিছুক্ষণ পরে এলো কাদের আর দীপা নিজেদের ছেলেমেয়েদের নিয়ে। দীপা তো আগেই দেখে গিয়েছিল ওদের, তবে কাদের দেখেনি। কিছু কাজের দরুন শহরের বাইরে ছিল। যদিও কাজ থেকে 2-3 দিন আগেই ফিরেছে, তবে এই বাড়িতে আসার তেমন একটা সময় হয়ে ওঠেনি তার। তবে আজ সময় পেয়ে এসেছে বাচ্চাদেরকে দেখতে। দীপার ঠোঁট থেকে আজ হাসি সরছেই না। একবার ভাইপোকে কোলে নিচ্ছে, তো একবার ভাতিজিকে কোলে নিচ্ছে। সমানে দুজনে নরম তুলতুলে গাল দুটোতে চুমু খাচ্ছে। তবে দীপার হাসির আর একটা বড় কারণ আছে, বলা যায় সেটাই প্রধান কারণ। তা হলো নিজের ভাইয়ের ছেলে মেয়ে দুটোকে নিজের মনের মতো কিছু উপহার দিতে পারছে। দীপার সাহস হয়ে ওঠেনি কাদেরকে বলবে যে হিমেলের ছেলে মেয়েকে দুটোকে ভালো উপহার দিতে চায়। তবে অবাক করার বিষয় হলো দীপাকে বলতেও হয়নি, কারণ নিজে জ্ঞান করেই দুজনের জন্য 2টো আংটি কেনার অনুমতি দিয়েছে। টাকা পয়সায় সমস্যা দীপার সংসারে কোনো কারলেই ছিল না। কাদের বেশ ভালো চাকরি করে, এছাড়া একটা ব্যবসাও আছে। সব মিলিয়ে অর্থনৈতিক অবস্থা যথেষ্ট ভালো। তবে তারপরেও সাহস করে কাদেরকে বলে উঠতে পারেনি। শুধু 2টো আংটি নয়, কাদের এছাড়া আরও বিভিন্ন জিনিসপত্র কিনেছে, যা যা বাচ্চাদের জন্য প্রয়োজনীয়, খেলনা থেকে শুরু করে জামা কাপড় অনেক কিছু কিনেছে। এবং এইগুলো সব দীপাকে সাথে নিয়ে আসার সময় কিনেছে। দীপা শুধু অবাক হয়ে দেখছিল মানুষটাকে তখন। দীপা জানে না কেন কাদেরের হঠাৎ করে এত পরিবর্তন হলো। শুধুই কি নিজের বোনের ঘটনার জন্য, নাকি বুঝতে পেরেছে যে দীপারও কেউ আছে সেই জন্য ঠিক হয়ে গেছে, সেটা জানে না দীপা। এখন নিজের মা বোনের সাথে তেমন একটা কথাও বলে না। ওর মা তো বাড়িতে থাকে, সেজন্য কথা না বলে উপায় নেই। তবে হ্যাঁ, অভিমান অনেক জমে আছে। আগের মতন আর তেমন মায়ের কথাই উঠবসও করে না।
মায়ের কথা শুনে দীপার সাথে খারাপ ব্যবহারও করে না, এমনকি বোনের সাথেও যোগাযোগ নেই ওর। বোন আর লজ্জায় অপমানে এই বাড়িতে আসতে পারে না, এই কারণে কাদেরের মা ওর উপরে বেজার হয়ে আছে। তবে কাদের যে বদলে গেছে এটাই যথেষ্ট। এমন নয় যে এখনও দীপার সাথে রাগারাগি করে না, করে। এখনও দীপার সাথে রাগারাগি, প্রায়ই ঝগড়াঝাটিও হয়। তবে ওই যে কাদেরের একটা স্বভাব ভীষণ ভালো, নিজে আগে ক্ষমা চাইতেও দ্বিধাবোধ করে না। কাদের একটা কথা সব সময় বলে, যে ঝামেলা হয়েছে সেটা আবার মিটিয়ে নেওয়াই ভালো। অন্তত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলেও সেখানে যে আগে কথা বলুক না কেন, অপরজন ফিরিয়ে না দিলেই হলো। এই তো দুজনের বোঝাপড়াতে সংসারটা বেশ এগোচ্ছে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে রোজ চেয়ারের উপরে ধপ করে বসে পড়ল রুমানা। হাসান আছে ওর ঘরে, তবে হাসান কেন যেন রুমানাকে সান্ত্বনা দিতে পারল না। একবার জিজ্ঞাসাও করলো না কি হলো, কেননা কারণটা তো হাসানের কাছে অজানা নয়। আর তাছাড়া এই মুহূর্তে কী বলে রুমানাকে সান্ত্বনা দেবে সেই ভাষা হাসানের জানা নেই। হাসানের তো মনে হচ্ছে ওর নিজেরই একটু সান্ত্বনার প্রয়োজন ছিল। হাসানের এইসব ভাবনার মাঝে ওর কানে রুমানার কান্নার আওয়াজ ভেসে এলো। মুহূর্তের মাঝে ধ্যান ভাঙল হাসানের। হাসান নিজেই নিজেকে বোঝালো, ওকে এই মুহূর্তে শক্ত থাকতেই হবে। নিজের জন্য না হলেও রুমানাকে সামলানোর জন্য হলেও ওকে শক্ত থাকতেই হবে। হাসান তো নিজেই নিজেকে কথা দিয়েছিল, জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন রুমানার হাতটা শক্ত করে ধরে থাকবে। আর এই মুহূর্তে যে রুমানার হাসানকে ভীষণ প্রয়োজন। হাসান রুমানার পাশে গিয়ে বসল। রুমানার কাঁধে হাত রাখতেই রুমানা আরে একটু শক্ত করে কেঁদে উঠে নিজের উপরে নিজেই অভিযোগ করতে বলল, সবটা আমার জন্য হয়েছে হাসান। তুমি আমাকে কতবার বাচ্চা নেওয়ার কথা বলেছ, কিন্তু আমি সব সময় অবহেলা করেছি। আমি কখনো বুঝতেই পারিনি যে একটা ছোট বাচ্চা জীবনের কতটা বড় মূল্যবান সম্পদ হয়, নিজের একটা অংশ দরকার হয়। আর দেখো, আমি অবহেলা করতে করতে আজ আল্লাহ তাআলা আমার উপর এতটাই অখুশি যে আমার থেকে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতাটাই উনি কেড়ে নিয়েছেন। হাসান এক হাতে রুমানাকে আগলে নিয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, এমন কিছু না রোমানা, সব সময় একটা কথায় মাথায় রাখবে, আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। আর তাছাড়া ডাক্তার তো আমাদের বলেছে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। এই কি সম্ভাবনাটা একটু কম? উনি তো নিশ্চিত হয়ে জোর গলায় দাবি করে বলেনি যে আমরা কখনো বাবা মা হতে পারবো না, তাই না? সবটাই আমাদের ভাগ্য। আমি আমাদের ভাগ্য লেখা থাকে আমার মা বাবা ডাক শুনবো, তবে নিশ্চয়ই শুনবো। আমি জানি হাসান, এটা কখনো সম্ভব হবে না। আমি কোনোদিনও মা ডাক শুনতে পারবো না, তবে তুমি চাইলেই কিন্তু বাবা ডাক শুনতে পারো। আচ্ছা হাসান, তুমিও তার মানে কিছুদিন পর বদলে যাবে, তাই না? খুদটা আমার মধ্যে আছে। কি আজে বাজে কথা বলছো, চুপ করো। না না, আমি একদম ঠিক কথা বলছি হাসান। আমাদের সম্পর্কটা তো এমনিতে দুর্বল হয়ে গিয়েছিল মাঝে। আমি তো তোমার থেকে একটা শেষ সুযোগ চেয়ে নিয়েছিলাম, কিন্তু এটা তো আমার ভুল। তার মানে আমি আর সুযোগ পাবো না, তাই না হাসান? তোমার কাছে তো সুযোগ আছে নিজের জীবনটা সুন্দর করে সাজানোর। তার মানে তুমি নিশ্চয়ই সেটা করবে, নিশ্চয়ই আমাকে ছেড়ে দেবে। রুমানা কথাগুলো বলে কেমন যেন পাগলের মতো কাঁদতে লাগলো। হাসান রুমানাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমনটা কখনো হবে না রোমানা, তোমাকে আমি ভালোবাসি। ভাগ্য বিশ্বাস রাখো রোমানা, আমার জীবনটা আমি তোমার সাথেই সাজিয়েছি। বাইরে আজ বেশ ভালোই রোদ উঠেছে। শুক্রবারের দিন হয় হিমেলও বাড়িতে আছে। ছাদে নিয়ে গিয়ে বাচ্চাদেরকে গোসল করালো নয়নতারা আর মমতা বেগম মিলে। গোসলের সময় যখন বাচ্চারা কাঁদলো তখন হিমেল ভীষণ বিরক্ত হলো। কিছু মুহূর্তের জন্য বুলতার হিমেলও অবুঝের মতো আচরণ করলো। মমতা বেগম আর নয়নতারার উপরে একটু রেগেও গেল। গোসল শেষে নিজের ঘরে এনে একে একে বাচ্চাদের জামা কাপড় পরিয়ে দিল। একটু পর নয়নতারা ঘরে আসতেই হিমেল ওর দিকে তাকিয়ে বলল, দেখেছো তারা, আমার ছেলে মেয়ে দুজনেই ভালো। আমি জামা পরালাম, একটুও তো কাঁদলো না। নিশ্চয়ই তোমরা দুজনে কিছু করছিলে, জন্য কাঁদছিল। নয়নতারা মৃদু রাগী গলায় হিমেলকে উদ্দেশ্য করে বলল, একদম আমার রাগ তুলবে না হিমেল। আমি শখ করে তোমার ছেলে মেয়েদেরকে কাঁদাইনি। গোসল করতে নিলে বাচ্চারা কাঁদবে, এটাই তো স্বাভাবিক। অবুঝের মতো কথা বলবে না তো একদমই। হিমেল দমে গেল। এবার বুঝলো নয়নতারাকে খেপিয়ে লাভ নেই। হিমেল আবারও নিজের কাজেই মনোযোগ দিল। হঠাৎ করে বাচ্চারা কেঁদে উঠল।
হিমেল একজনকে কোলে নেয় তো অন্যজন কান্না করে, ওকে আবার কোলে নেয় তো দ্বিতীয়জন আবার কাঁদে। হিমেল একার পক্ষে দুজনকে একসঙ্গে থামানো তো সম্ভব হচ্ছে না, হিমেলের একার পক্ষে দুজনকে একসঙ্গে থামানো সম্ভব হচ্ছে না। এদিকে খেয়াল করেছে নয়নতারা ঘরেই আছে, তবে পাত্তা দিচ্ছে না বাচ্চাদের কান্নার আওয়াজে, ওর কথাতে বোধোদয় রেগে আছে। হিমেল এবারে মিনমিনে গলায় নয়নতারাকে ডাকলো। তারা, নয়নতারা খেকিয়ে উঠে বলল, কি হয়েছে? কাঁদছে তোরা, কিছু করো। কেন, তুমি থামো। আমি তো তোমার ছেলে মেয়েকে বিরক্ত করি, আমার কাছে থাকলে তো ওরা কান্না করে, তোমার কাছে তো কান্না করে না, তবে এখন কাঁদছে কেন? থামাও। হিমেল অসহায় গলায় বলল, ও, ওটা তো এমনি মজা করে বলেছিলাম, আমি পারছি না তো। না পারলেও পারতে হবে, তুমি তো ওদের আসল বাবা, আমি তো ওদের সৎ মা, আমার জন্যই তো ওরা কাঁদছিল, তাই না? আমি তো কাঁদাচ্ছিলাম ওদেরকে। হিমেল অপরাধী গলায় বলল, ভুল হয়ে গেছে তারা, আর এমন কোনোদিনও করবো না, এবারে দয়া করো, ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছি আমি। মনে যেন থাকে। কথাটা বলে নয়নতারা এসে একজনকে কোলে নিল, অন্যজনকে হিমেল থামালো, দুজনে দুজনকে সামলালো। হিমেল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে প্রতিজ্ঞা করলো এমন ভুল আর জীবনেও করবে না। নয়নতারা দুইজনকে একলা সামলাতে পারে না, সেই জন্য রুমানা কিয়ামকে নিয়ে এসেছিল নিজের ঘরে, সেখানেই ঘুমিয়ে পড়েছে ছেলেটা। হিমেল বাড়ি ফিরে একবার দেখে গেছে ছেলেকে, ঘুমিয়েছে জন্য আর বিরক্ত করেনি। রাতে ঘুমানোর আগে নয়নতারা রুমানার ঘরে এলো কিয়ামকে নিয়ে যেতে। নয়নতারা ছেলেকে কোলে তুলতে ধরলে রুমানা ওকে থামিয়ে ইতস্তত গলায় বলল, একটা কথা বলি তোমায় নয়নতারা। হ্যাঁ ভাবি, বলুন। বলছিলাম যে কিয়াম তো ঘুমিয়ে গেছে, আরও আমার কাছেই ভালো থাকে, তেমন একটা সমস্যা করে না, তো বলছিলাম যে ও আজ রাতটা আমার কাছে থাকুক, কোনো সমস্যা হলে আমি তোমায় দিয়ে আসবো। রুমানার কথাটা শুনে নয়নতারা সন্দিহান গলায় বলল, কিন্তু ভাবি, ও কি থাকবে? আবার রাতে কতবার ঘুম থেকে উঠে কান্নাকাটি করে, আপনার আর ভাইয়ের ঘুমের সমস্যা হবে তো। রুমানা তাড়াহুড়ো করে বলল, না না, আমাদের কোনো সমস্যা হবে না, তবে হেমেল মনে হয় রেগে যাবে, তাই না? আরে না ভাবি, ও রেগে যাবে কেন? আচ্ছা ঠিক আছে, কিয়াম থাক আপনার কাছে, কোনো সমস্যা হলে আমার ডেকে দেবেন, নয়তো আমার ঘরে চলে যাবেন। হ্যাঁ, দরজা খোলাই থাকবে। রুমানা উচ্ছ্বসিত গলায় বলে, ঠিক আছে, চিন্তা করো না, কোনো সমস্যা হবে না। নয়নতারা চলে যেতে নিয়ে থেমে গেল। দরজার কাছ থেকে ঘুরে এসে রুমানাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করবেন না ভাবি, আপনার কোল আলো করে কেউ না কেউ নিশ্চয়ই আসবে, আপনি খুব ভালো একজন মা হবেন। রুমানা নয়নতারার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, সেই সৌভাগ্য বোধ হয় আমার হবে না কোনোদিন নয়নতারা। একটা সময় ছিল যখন আমি বাচ্চার প্রতি প্রচণ্ড অনীহা প্রকাশ করেছি, হয়তো সেজন্যই আর কখনো একটা ছোট বাচ্চাই পাবো না, হয়তো কখনো আর মা ডাকটাই শোনা হবে না আমার। নয়নতারার খারাপ লাগলো রুমানার কথাটা শুনে, তবে সেসব প্রকাশ করল না, কেননা এখন রুমানাকে ভরসা দিতে হবে, সাহস জোগাতে হবে। নয়নতারা রুমানাকে ভরসা দিয়ে বলল, নিশ্চয়ই শুনবেন, আল্লাহ চাইলে সব সম্ভব, আপনি শুধু তার কাছে চাইতে থাকুন, কোনো না কোনো একদিন তিনি আপনার কাছে আপনার ইচ্ছেটা অবশ্যই পূরণ করে দিবেন। কথাটা বলে নয়নতারা ঘর থেকে বেরিয়ে গেল। হিমেল নয়নতারাকে একা আসতে দেখে ভ্রু কুঁচকে বলল, কি হলো, কিয়ামকে আনলে না কেন? ও ভাবির কাছে থাকবে আজ। সে কি ভাবির কাছে থাকবে কেন? আমরা আছি তো, আর তাছাড়া ও থাকবে কি করে? চিন্তা করো না, ঠিক থেকে যাবে, ও ভাবিকে অনেক পছন্দ করে, ভাবিও ওকে যথেষ্ট আদর করে। হিমেল মনক্ষুণ্ণ হয়ে বলল, এটা ঠিক না তারা, রাতে দুজনকে আমাদের দুজনের মাঝখানে নিয়ে ঘুমিয়ে আমার অভ্যাস হয়ে গেছে, এখন ওকে ছাড়া ঘুমাবো কি করে আমি? আমাদের কাছে তবুও তো একজন আছে হিমেল, কিন্তু ভাবির কাছে তো নেই কেউ। একটা বাচ্চার জন্য ভাবির হাহাকার কি তুমি বুঝতে পারো না? মা ডাক্তার শোনার জন্য ভাবি কতটা ব্যাকুল হয়ে থাকে, সেটা তুমি বুঝতে পারো না? এই ছোট ছোট খুশিগুলো যদি আমরা ভাবিকে দিতে পারি, তবে ও অসুবিধা কিসের? জানো তো, আমি বুঝতে পারি আমাদের ছেলে মেয়েকে দেখলে ভাবির আরো বেশি আফসোস হয়। ভাবি কি আমাকে খুব আদর করে, হয়তো নিজের সন্তানের মতোই ভালোবাসে। থাকতে দাও না ভাবি কেউ ওর সাথে। হিমেল কাচু মাচু করে বলল, তাই বলে এইভাবে দিয়ে দিলে? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি একেবারে দিয়ে এসেছি, আর ভাবি মনে হয় এখান থেকে অনেক দূরে থাকে। ঘর থেকে বেরিয়ে গেলে তো ভাবির ঘর, যখন ইচ্ছে হবে দেখে আসতে পেয়ে। হিমেল সন্দিহান গলায় বলল, কিছু হবে না তোমার ছেলের? নয়নতারা এবারে বিরক্তিকর গলায় বলল, কি হবে? বললাম তো ভাবি যথেষ্ট আদর করে কি আমাকে,
অনেক চিন্তা ভাবনা করে হিমেল নিজের মনকে মানালো যে অন্তত আজ রাতটা কিয়ামকে ছাড়াই ঘুমাতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম, সবাই খুশি থাক। 4 বছর পর কাজ শেষে নয়নতারার বাড়ি ফিরতে সন্ধে হলো। 1 বছর হলো নয়নতারা আবার একটা নতুন চাকরিতে যুক্ত হয়েছে। এবারও নয়নতারা চাকরি পেয়েছে একটা বেসরকারি কলেজে লেকচারার হিসাবে। প্রতিদিন হিমেলের আগেই নয়নতারার বাড়ি ফেরা হয়, সেই জন্য এখন আর রোজ নিয়ম করে একসাথে দুজনের বাড়ি ফেরা হয় না। হিমেল আর নয়নতারার অফিসের সামনে দাঁড়িয়ে থাকা হয় না, ফেরার সময় দুজনের ফুচকা খাওয়া হয় না, গল্প করতে করতে বাড়ি ফেরা হয় না, আর না হিমেলের অজুহাত দেখিয়ে সারা শহর ঘুরে তারপরে বাড়ি ফেরা হয় নয়নতারার সাথে। তবে আজ তাও প্রতিদিনের তুলনায় নয়নতারার বাড়ি ফিরতে একটু দেরি হলো। বাড়ি ফিরেই রুমানার কাছে ছেলে মেয়েদের খোঁজ করতেই জানলো দুজনেই ঘুমিয়েছে। বাড়িতে রুমানা থাকায় নয়নতারার আর ওদেরকে নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না। রুমানা ছেলে মেয়েকে সামলানোর দায়িত্ব নিয়েছে, সেই জন্যই নয়নতারা আবার নতুন করে চাকরি করার সিদ্ধান্ত নিতে পেরেছে। নয়তো সম্ভব হতো না এত ছোট বাচ্চাদেরকে বাড়িতে একা রেখে চাকরি করতে যাওয়া। ছেলেমেয়েরা ঘুমিয়েছে সেই খবর পেয়ে নয়নতারা আগে গেল নিজের শাশুড়ির ঘরে। মমতা বেগম তখন চোখে চশমা লাগিয়ে কাঁথা সেলাই করছে। এই রাতের বেলা ওনাকে কাঁথা সেলাই করতে দেখে নয়নতারা মৃদু রাগী গলায় বলল,